আজকে আমরা আলোচনা করব আফ্রিকায় চীন আফ্রিকা এবং চীনের সম্পর্ক কেমন এবং আফ্রিকা অঞ্চলে চীনের তাৎপর্য কি ধরনের তাৎপর্য বহন করে। তো আফ্রিকা আমাদের কাছে অন্ধকার মহাদেশ নামে পরিচিত, কিন্তু ইদানিং সেই ধারণাটি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রেই আফ্রিকার যে দেশগুলো তারা আম, অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। যেমন আম, ব্রেক্সিটের পর ইউরোপের উত্তর উত্তর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বিবর্তনশীল যে একটি গতিশীলতা আমরা দেখতে পাচ্ছি। সেখানে আফ্রিকা মহাদেশে চীনের একটি বর্ধমান প্রভাব আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই এই আফ্রিকা মহাদেশে আহ, দেখা যাচ্ছে যে চীনের বিনিয়োগ বাড়ছে এবং এর কারণে আহ, পশ্চিমা বিশ্বে একটি আশঙ্কা তৈরি হচ্ছে। তো আমরা দেখেছি যে আফ্রিকা মহাদেশে চায়না ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট করছে, যেটাকে আমরা বলতে পারি এফডিআই। এবং তার কারণে ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, ট্রেড এন্ড কমার্স এসব ক্ষেত্রে আহ, নানা রকম যে প্রভাব আফ্রিকাতে চায়নার প্রভাব বাড়ছে। এখন এটি একটি ধারাবাহিকভাবেই চীন এবং আফ্রিকার এই সম্পর্কটি আজকের এই পর্যায়ে পৌঁছেছে। ইকোনমিস্ট এর মতে আমরা জানি যে চীন আফ্রিকার সম্পর্ক তিনটি ধাপে বিকশিত। প্রথম ধাপটা হচ্ছে আমরা বলতে পারি যে যখন স্নায়ুযুদ্ধ হয়, তখন চীন আফ্রিকায় নিজেদের একটি রাজনৈতিক মতাদর্শটি স্থাপন করার চেষ্টা করে। এবং এটি প্রথম ধাপটি হচ্ছে স্নায়ুযুদ্ধের ঠিক পরে। এবং দ্বিতীয় ধাপটি বলা যায় যে 1990 সালের পর আহ, সেখানে চীন আফ্রিকার সঙ্গে নানা রকম বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে এবং তখনই দেশটির উদ্বৃত্ত অর্থ বিনিয়োগ শুরু হয় আফ্রিকায়। তৃতীয় ধাপটি, এই যে আমরা যেহেতু বলেছি তিনটি ধাপ, তৃতীয় ধাপটি হচ্ছে আহ, বর্তমানে আমরা যদি খেয়াল করি, আমরা খেয়াল করে যে দেখতে পাবো যে চীন আফ্রিকার সঙ্গে আহ, নানাভাবে নতুন রূপে সম্পর্ক সংজ্ঞায়িত বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এবং এই সম্পর্কে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর, অধ্যাপক ড্যানিয়েল লার্জ নামে একজন প্রফেসর রয়েছেন। তিনি মনে করছেন যে শি জিনপিং এর আমলে চীন আফ্রিকা সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। শি জিনপিং চীনের সাথে আফ্রিকার সম্পর্ক নিজের মতো গড়ে তুলেছেন। এবং আফ্রিকা ক্ষেত্রে স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে একটি নতুন ক্ষেত্র। যেমন আমরা যদি খেয়াল করি, আয়তন ও জনসংখ্যায় কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। এবং এখানে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু তারপরেও সেখানে কিন্তু দরিদ্রতা বা সামাজিক নিরাপত্তা বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অভাব রয়েছে আফ্রিকা মহাদেশে। এবং সেখানে রাজনৈতিক অস্থিরতা একটি নিত্য নৈমিত্তিক নৈমিত্তিক ঘটনা। এবং আরো আমরা দেখতে পারি যে রাজনৈতিক ও অর্থনৈতিক এই দুই কারণেই মহাদেশে ক্রমেই বাইরের যে পরাশক্তিগুলো আছে তাদের প্রভাব ঘাটছে। কারণ এখানে যে অভাবগুলো রয়েছে সেই অভাবগুলো মেটানোর জন্য আফ্রিকা মহাদেশের বাসিন্দারা তারাও পরাশক্তি বা বৈদেশিক শক্তির অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবকে স্বাগত জানাতে বাধ্য হচ্ছে। এখন এখানে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি? আমরা দেখেছি যে 2022 সালে একটি পরিসংখ্যান ছিল যেখানে জানা যায় যে প্রায় 7,500 মার্কিন সৈন্য বর্তমানে অবস্থান করছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে। এখন আফ্রিকা মহাদেশের 54টি দেশের মধ্যে 53টি দেশেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের একটি মিলিটারি প্রেজেন্স বা সামরিক উপস্থিতি আমরা দেখতে পাই। এবং আফ্রিকম নামের মার্কিন সামরিক কমান্ডের অধীনে নেভি সিল বলেন বা গ্রিন বেরেটস বা আরো কয়েকটি বিশেষ বাহিনীর সৈন্য মোতায়েন কিন্তু রয়েছে আফ্রিকায়, যারা আহ, প্রায় 20টি দেশে 200টি মিশন পরিচালনা করেছে। এবং মার্কিন অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন একজন নিক টার্সের মতে সব মিলিয়ে আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি প্রায় 50টি। এবং
সামরিক তৎপরতার বাইরেও বিভিন্ন দাতা ও বেসরকারি সংস্থার মাধ্যমে প্রচুর মিশনারি তৎপরতা চলে এই আফ্রিকা মহাদেশ জুড়ে। এখন চীনের অবস্থানটা কি? আফ্রিকায় চীনের উপস্থিতি কিন্তু দুই ধরনের, একটি হচ্ছে অর্থনৈতিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক। সামরিক উপস্থিতি আমরা সেভাবে দেখতে পারি না। এবং এখানে নিরাপত্তা প্রেক্ষাপটের মধ্যে চীন আফ্রিকায় যুক্ত হওয়ার পাশাপাশি শিক্ষা ও গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোর মধ্যেও তারা সফট পাওয়ার টুলস, আমরা যেটি বুঝি পাওয়ার তিন ধরনের হতে পারে। একটি হচ্ছে হার্ড পাওয়ার, যেটা হচ্ছে সামরিক শক্তির মাধ্যমে নিয়োগ করা যায়, এবং সফট পাওয়ারটি হচ্ছে ডিপ্লোম্যাটিক বা কালচারালি সেখানে ডিপ্লয় করা, এবং আরেকটা হচ্ছে হাইব্রিড, যার মধ্যে সফট এবং হার্ড দুটোরই একটি সংমিশ্রণ থাকবে। এবং সফট পাওয়ার টুলস ব্যবহার করে আফ্রিকার মানবিক ও উন্নয়ন সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন। 2000 থেকে 2018 সাল পর্যন্ত মহাদেশটিতে বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধি 4.3%, যা এশিয়ার পরে আফ্রিকাকে দ্বিতীয় দ্রুত বিকাশমান অঞ্চলে পরিণত করেছে। এবং একটি একটি খেয়াল করার বিষয়, এই মানে আফ্রিকার বিকাশমান অর্থনৈতিকভাবে এখন একটু বিকাশমান অঞ্চল। এবং এই জিনিসটা এই জিনিসটা ঘটার পিছনে চীনের যেমন একটি অবদান রয়েছে বলে অনেকে মনে করেন, আবার এখানে চীনেরও অনেক সম্ভাবনা রয়েছে বলে আহ আম, যারা বিজ্ঞ স্কলার রয়েছেন তারা মনে করেন। এবং চীন বেইজিং এখন আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, এবং চীন আফ্রিকার মধ্যকার বাণিজ্য 200 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। যদিও এখানে চীনের প্রাপ্ত অংশই বেশি, চীন বেশি পরিমাণ এক্সপোর্ট করে থাকে চায়নাতে, তারপরেও আহ মোট বাণিজ্য প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চীন তার $1000 কোটি প্রজেক্ট যেটি রয়েছে, যেটা হচ্ছে বিআরআই প্রজেক্ট বা ওয়ান বেল্ট ওয়ান রোড, এই প্রকল্পেও যুক্ত করতে যাচ্ছে আফ্রিকাকে। এবং 2000 সালে চালু হওয়া চীন আফ্রিকার মধ্যকার একটি ত্রিবার্ষিক সংলাপ প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে দ্য ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশন, দ্যাট ইজ দ্য এফওসিএসি, ফোক্যাক, দ্য ফোরাম অফ চায়না আফ্রিকা কোঅপারেশন। এই উভয় পক্ষই তাদের মধ্যকার চলমান যে উদ্বেগ ও অর্জনগুলো নিয়ে আলোচনা করে, যেখানে আফ্রিকা মহাদেশের প্রতি চীনের রাষ্ট্রীয় প্রতিশ্রুতি সহ বিভিন্ন সামাজিক বিনিময় এবং নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো আলোচিত হয়ে আসছে। এবং চীন আফ্রিকার নিম্নোক্ত বিষয়গুলোর সাথে সরাসরি যুক্ত, যেমন আহ আফ্রিকার শিল্পায়ন চাঙ্গা করা এবং কৃষির আধুনিকায়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা, আর্থিক সহযোগিতা শক্তিশালী করা, এবং সম্পদ ও জ্বালানি বৃদ্ধি করা, এবং সুনীল অর্থনীতির সহযোগিতার সম্প্রসারণ। আবার বলছি যে চীন কোন কোন বিষয়ে আফ্রিকার সাথে সরাসরি যুক্ত। একটি হচ্ছে আফ্রিকার শিল্পায়নকে আরো আহ বৃদ্ধি করা, এবং কৃষিতে মডার্নাইজেশন ইমপ্লিমেন্ট করা, এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়ন সাধন করা, আর্থিক সহযোগিতা শক্তিশালী করা, সম্পদ ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধি করা, এবং সুনীল অর্থনীতির সহযোগিতা সম্প্রসারণ। শুধু বেসামরিকই নয়, গত বছর চীন নিজ দেশের বাইরে তার প্রথম সামরিক ঘাঁটি চালু করেছে পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে। এবং জিবুতি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এই কারণে যে আমার জানা মতে সম্ভবত বাব আল মানদেবের কাছে, যেখানে আহ যে যেটি কিনা এশিয়াকে আফ্রিকা থেকে বিভাগ করেছে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই পথ ধরেই কিন্তু সুয়েজ ক্যানেলের মাধ্যমে আহ পরবর্তীতে আমরা আহ, দেখা যায় যে ইউরোপে প্রবেশ করার একটি প্রবেশদ্বার হিসেবে বলা যায়। আহ সুতরাং জিওপলিটিক্যালি জিবুতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশনে রয়েছে, যেখানে আহ আফ্রিকা দুঃখিত, চীন তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এবং আফ্রিকায় যে চীনের কূটনীতি, সে ব্যাপারেও কিছু বলা রয়েছে। যেমন বেশ কয়েক বছর ধরে চীন আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের চেষ্টা চালানোর প্রক্রিয়ার মাধ্যমে যে বেইজিং নিজের খরচে আফ্রিকায় বিভিন্ন দেশে সরকারি ভবন তৈরি বা সংস্কার করে দিচ্ছে। এবং এই কৌশলকে কোনো কোনো পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ প্রাসাদ কূটনীতি বলে মনে করেছেন। যেমন
জিম্বাবুয়ের রাজধানী হারারেতে দেশটির নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয়, যার নির্মাণ কাজ পরিচালনা ও অর্থায়ন করেছে চীন। এবং হারারেকে দেয়া বেইজিং এর এই উপহারকে জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। এবং লক্ষণীয় শিল্পোৎপাদন সক্ষমতা থাকায় আফ্রিকার দিক থেকে চীন এখন তাদের আকাশ, সড়ক, বন্দর, রেলপথ সহ পরিবহন অবকাঠামোয় অর্থায়নের ক্ষেত্রে উপযুক্ত অংশীদার হিসেবে বিবেচিত। এবং যেমন চীন আদ্দিস আবাবায় অবস্থিত আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর নির্মাণে $200 মিলিয়ন সহযোগিতা জুগিয়েছে। এবং চীনের যে বিআরআই প্রাধিকারগুলো আফ্রিকান ইউনিয়ন এজেন্ডা 2063, অর্থাৎ আফ্রিকান ইউনিয়ন এজেন্ডা 2063 এর সাথে একীভূত, যা মহাদেশটির সম্পদ ব্যবহার শিল্পায়ন বেগবান করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলে। এবং সম্প্রতি চীন একটি আফ্রিকা মহাদেশ ভিত্তিক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে। যেমন আমরা বলতে পারি যে অন্যান্য রাষ্ট্রের প্রভাব কি রয়েছে, অন্যান্য আর কোন কোন রাষ্ট্রের প্রভাব রয়েছে। যেমন আমরা জানি ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশের সামরিক ও বেসামরিক তৎপরতা রয়েছে আফ্রিকা মহাদেশে। এবং যেমন দেখা যাচ্ছে যে আফ্রিকার বিভিন্ন দেশে তুরস্কের তৎপরতা বেড়েছে গত কয়েক বছরে, বিশেষত নিম্নোক্ত 3টি সেক্টরে। প্রথমটি হচ্ছে শিক্ষা ও অবকাঠামো নির্মাণ খাতে সহযোগিতা, এনজিও এর মাধ্যমে দাতব্য কার্যক্রম এবং বাণিজ্য সম্প্রসারণ, এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে আফ্রিকান দেশে পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এবং আফ্রিকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় পিছিয়ে নেই কিন্তু মধ্যপ্রাচ্য। যেমন আমরা দেখেছি যে কিছুদিন ধরেই সৌদি আরব চেষ্টা করেছে লোহিত সাগর ও পূর্ব আফ্রিকার অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারকরণ। এবং এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে যে সামাজিক কর্মকাণ্ড ও অর্থ সহায়তার মাধ্যমে প্রভাব বৃদ্ধি করছে কিন্তু তেহরান। এবং আহ এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আফ্রিকা নিয়ে এত কাড়াকাড়ি কেন চলছে এখন। আহ আমরা জানি যে আপনা মাংসে হরিণা বৈরী চর্যার এই পদে অনেকাংশ মিলে যায় বিশ্বের সবচেয়ে সম্পদশালী অথচ আহ সবচেয়ে গরিব মহাদেশ আফ্রিকার ক্ষেত্রে। আমরা দেখা যায় যে প্রতিবেশী মহাদেশ সম্পদে ভরপুর তা জানার পর ইউরোপের যে নব্য ঔপনিবেশিক শক্তি 1881 সালে চালু করেছিল আফ্রিকা নিয়ে যে কাড়াকাড়ি বা স্ক্রাম্বল ফর আফ্রিকা নীতি, যা এখনো চালু আছে। এবং দারিদ্র পীড়িত এই মহাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের আগ্রহ, G20-তে AU-কে স্থায়ী সদস্যপদ প্রদানে যুক্তরাষ্ট্রের ভূমিকা, এবং প্রেসিডেন্ট জো বাইডেনের আফ্রিকায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সবই মূলত কিন্তু এই মহাদেশে শত্রু দেশগুলোর প্রভাব কমানোর জন্য যুক্তরাষ্ট্র করছে। এবং আফ্রিকায় রুশ প্রভাবের রয়েছে, এবং এই রুশ প্রভাবের উজ্জ্বল নিদর্শন হলো চলমান ইউক্রেন যুদ্ধে আফ্রিকার দেশগুলোর অবস্থান। যেমন আমরা দেখি যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের কারণে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিতের জন্য যে নমুনা প্রস্তাব দেওয়া হয়েছিল, এর পক্ষে 54টি দেশের মধ্যে আফ্রিকার 54টি দেশের মধ্যে মাত্র 10 দেশ ভোট দেয়, যেখানে 9 দেশ ভোট দেয় প্রস্তাবের বিপক্ষে, এবং বাকি দেশগুলো ভোটদান থেকে বিরত থাকে। এখন আফ্রিকা মহাদেশের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অংশীদার দক্ষিণ আফ্রিকাও এই ভোটে অংশ নেয়নি। এখন যেহেতু 193টি দেশের সদস্যের 1/4 আফ্রিকার, তাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পাশে এই দেশগুলোর প্রয়োজন রয়েছে। এবং আফ্রিকা বিশেষজ্ঞদের মতে মহাদেশটিতে বসবাসরত চরম দরিদ্র মানুষের কাছে মুদ্রার রং লাল বা নীল সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং প্রয়োজন কর্মসংস্থান ও অর্থ উপার্জন। এটিকেই ফোকাস করে মহাদেশটিতে ঢালাওভাবে বিনিয়োগ করছে কিন্তু চীন। এবং চীন যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া, ভারত থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের নজর সম্পদ সমৃদ্ধ আফ্রিকার দিকে, যার মূল কারণই হলো আধিপত্য বিস্তার করা। চীন আফ্রিকার সম্পর্কে কেন চীন আফ্রিকার পছন্দের অংশীদার। 2018 সালের সেপ্টেম্বর মাসে চীনের রাজধানী বেইজিং এ চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের এক বৈঠকে AU এর তৎকালীন চেয়ারম্যান বলেছিলেন
যে চীন ও আফ্রিকার মধ্যে সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত এবং উভয় অংশীদার উপকারের জন্য এই সহযোগিতা সম্পর্ক। আফ্রিকার বেশিরভাগ নেতৃত্ব মনে করে চীন আফ্রিকায় যা করছে তা আফ্রিকার মঙ্গলের জন্য। আরো কিছু সুনির্দিষ্ট কারণ আছে যেগুলো চীনকে আফ্রিকার পছন্দের অংশীদারে পরিণত করেছে। এর মধ্যে নিম্নোক্ত চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে শর্তহীন ঋণ প্রদান, যা আফ্রিকার সরকারগুলোকে অর্থের অভাবে অসম্পূর্ণ বড় যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো শেষ করতে সাহায্য করছে। এবং চীনের ঋণের কারণে আফ্রিকার অনেক সরকারই আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক এর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাপ এড়াতে সক্ষম হয়েছে। দ্রুত সেবা ও সস্তায় পণ্য প্রদান, দ্রুত পরিষেবা ও অবকাঠামোর জন্য জনগণের যে ক্রমবর্ধমান চাহিদা, সেই চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু আফ্রিকার সরকারগুলোকে সহায়তা করছে চীন। এবং আফ্রিকার অনেক মানুষ এখন চীনা কোম্পানির পরিবহন ব্যবহার করছে। স্বাস্থ্য ও টেলিযোগাযোগ খাতেও চীনার সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শান্তি রক্ষায় কিন্তু চীন ভূমিকা পালন করছে, যেমন চীন এখন আফ্রিকার শান্তি ও নিরাপত্তার প্রকল্পগুলোতে নিযুক্ত এবং 8টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চীনের সেনারা অংশগ্রহণ করেছে, যার 5টি হচ্ছে আফ্রিকায়। তাছাড়া চীন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দ্বিতীয় বৃহত্তম আর্থিক সহায়তা প্রদানকারী দেশ। এবং এখানে আরেকটি যেটি অবদান সেটি হচ্ছে বিকল্প উন্নয়ন মডেল। যেমন চীনের দ্রুত ও সফল যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই ইতিহাসটি এখন একটি মডেল যা আফ্রিকার অনেক দেশই অনুসরণ করতে পারে, যা আফ্রিকার নেতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ব্রাসেলস ভিত্তিক গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউট এর একজন ফেলো চীন প্রশ্নে আফ্রিকার নেতাদের এমন মনোভাবের 3টি কারণ সামনে আনেন। এবং তার তার ভাষ্য মতে আফ্রিকান নেতাদের সঙ্গে চীনের মধ্যে 3টি মূল ক্ষেত্রে বোঝাপড়া আছে। এগুলো হলো মানবাধিকার 1, 2 হচ্ছে অর্থনৈতিক স্বার্থ, আর 3 হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তো দেখা যায় যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এটা বলা হচ্ছে যে মানবাধিকার প্রসঙ্গে এলে চীনের ব্যাপারে আফ্রিকা যে অবস্থান নেয় তা পশ্চিমাদের বিরুদ্ধে যায়। যেমন 2020 সালে 2020 সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে হংকং এ চীনের বিতর্কিত যে জাতীয় নিরাপত্তা আইন বিষয়ে যে ভোটাভুটি হয়, তাতে 25টি আফ্রিকান দেশ বেইজিং এর পক্ষ নেন। এবং আফ্রিকা অঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের একটি ঐতিহাসিক দিকও আছে। যেমন যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও গত শতকের 70-এর দশকে জাতিসংঘে আবার যোগ দিতে আফ্রিকান দেশগুলো চীনকে সহায়তা করেছিল। এবং এ প্রসঙ্গে কেনিয়া ভিত্তিক চায়না আফ্রিকা বিশ্লেষক ক্লিফ এসবুয়া বলেন যে তারপর থেকে সম্পর্ক কেবল দৃঢ় হয়েছে। এখন আফ্রিকায় যে চীনের প্রভাব, এটাতে লাভ কার আর ক্ষতিকার? এখানে প্রথমে দেখেছি আফ্রিকা কোন কোন ক্ষেত্রে লাভবান হচ্ছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক চিন্তা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন এর 2020 সালের এক গবেষণা অনুযায়ী আফ্রিকা মহাদেশে এমন অন্তত 186টি সরকারি ভবন আছে যেগুলো তৈরিতে চীন কম বেশি অর্থায়ন করেছে বা নির্মাণ করে দিয়েছে, যা অবশ্যই আফ্রিকান জনগোষ্ঠীর কাছে প্রশংসনীয় উদ্যোগ। এবং অনেক আফ্রিকান নাগরিক এসব উপহার একেবারেই সাধারণ বলে মনে করেন, যাতে ক্ষতিকর কিছু নাই। কিছু কিছু বিশ্লেষকদের মতে এসব বড় প্রকল্পের কারণে নিজ দেশে আফ্রিকান নেতাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, কারণ এগুলো দৃশ্যমান অগ্রগতির প্রতীক হিসেবে কিন্তু বিবেচিত হয়। আর আফ্রিকান সরকারগুলো প্রায় সময়ই ব্যয়বহুল এসব প্রকল্পকে নিজেদের অর্জন হিসেবে উপস্থাপন করে। আল জাজিরায় প্রকাশিত এক রিপোর্টে একজন বিশ্লেষক বলে যে কাগজে কলমে চীনা প্রকল্পগুলো আফ্রিকার জনসাধারণের জন্য লাভজনক এবং অনেক ক্ষেত্রে তার প্রমাণও রয়েছে। এখন চীনার এজেন্ডাটা আসলে কি? দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক বিভাগের এক অধ্যাপক চীনা সহযোগিতা প্রসঙ্গে বলেন যে এসব উপহারের সত্যিকারের তাৎপর্য কি তা অজানাই থেকে যায়, কারণ আফ্রিকা মহাদেশে চীনা বিনিয়োগে যে চুক্তিগুলো সাধারণত হয় সেটি হচ্ছে অস্পষ্ট থাকে। কারণ অনেক বিশ্লেষকের মতে
আফ্রিকার প্রতি দয়াপরবশত হয়ে নয়, বরং আফ্রিকার উপর আধিপত্য বিস্তার করাই এসব উপহারের মূল উদ্দেশ্য। এবং চীন আফ্রিকার দরিদ্র দেশগুলোকে টার্গেট করে অগ্রসর হচ্ছে এবং এসব দরিদ্র দেশের সাধারণ মানুষের অর্থনীতি ও নিজ দেশীয় সম্পদ ভোগের অধিকার থেকে বঞ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছে চীন। এবং এই প্রসঙ্গে 2022 সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আফ্রিকা কমান্ডের প্রধান মন্তব্য করেন যে উত্তরের মরিতানিয়া থেকে শুরু করে দক্ষিণের নামিবিয়া পর্যন্ত বিভিন্ন দেশে লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছে চীন। এবং অনেকে মনে করে থাকেন যে চীন আফ্রিকার খনিজ সম্পদ অবৈধভাবে নিজ দেশে নিয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিও রয়েছে আসলে, কারণ কৌশলগত সম্পদের প্রেক্ষিতে চীন আফ্রিকায় কোবাল্ট খননের উপর কার্যত একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে, কারণ বৈদ্যুতিক যানবাহনের উৎপাদনের জন্য কোবাল্ট একটি অপরিহার্য উপাদান এবং বিশ্বের প্রায় 70% কোবাল্ট কঙ্গোর খনি থেকে পাওয়া যায়। এবং চীনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে, যে সেটি হচ্ছে চীন আফ্রিকার দেশগুলোকে ঋণের ভারে জর্জরিত করতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো সাহারার আশেপাশে দেশগুলোর বৈদেশিক ঋণের মাত্র 17% চীনের, বিপরীতে 19% বিশ্ব ব্যাংক এবং 30% পশ্চিমা বিভিন্ন বাণিজ্যিক খাতের। এখন চীন আফ্রিকার সম্পর্কে নিয়ে একটি সমালোচনা হয় যে চীনের ঋণ পরিশোধের শর্ত অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা করে না এবং অনেক ক্ষেত্রেই তা থাকে অস্বচ্ছ। যেমন ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি যদি দেখি, অনেক বিশ্লেষণ মনে করেন যে আফ্রিকান অঞ্চলে তথাকথিত যে প্রতিদ্বন্দ্বীদের প্রভাব মুক্ত রাখাই হচ্ছে চীনের উদ্দেশ্য। এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জন ম্যাককেলি বলেন যে আফ্রিকায় অবকাঠামো নির্মাণে চীনের অর্থায়নকে আপাতদৃষ্টিতে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচনা করা হলেও বিভিন্ন গবেষণায় দেখা যায় যে চীনের প্রভাব কোনো অঞ্চলে যদি বেড়ে যায়, তখন সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যায়। এবং তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুতেও আফ্রিকার অবস্থান পরিবর্তন হতে দেখা গেছে। এছাড়া আফ্রিকার কিছু দেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদে চীনের সমালোচনা করতে অনিচ্ছুক থাকে। এবং শুধু কূটনৈতিক প্রভাব বিস্তারই শেষ কথা নয়, আফ্রিকায় চীনের অর্থনৈতিক স্বার্থ কিন্তু ক্রমাগত বিস্তৃত হচ্ছে। চীনের শুল্ক সংস্থার তথ্য অনুসারে করোনা যে মহামারী ছিল বা অতিমারি ছিল, আহ, তা হওয়া সত্ত্বেও 2021 সালে চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ রেকর্ড 25,400 কোটি ডলারে পৌঁছে, যা যুক্তরাষ্ট্র আফ্রিকার মধ্যকার বাণিজ্যের প্রায় 4 গুণ। সুতরাং বলা যায় যে বিগত কয়েক বছর ধরে চলমান এই চীন আফ্রিকা বন্ধুত্বে লাভবান দুই পক্ষই হচ্ছে, বিশেষ করে আফ্রিকান দেশগুলো। এবং এই দৌড়ে পিছিয়ে পড়েছে পশ্চিমা দেশগুলো। তবে সবচেয়ে বড় প্রশ্নটি অমীমাংসিত থেকে গেছে, যেটি অমীমাংসিত থেকে গেছে তা হলো আফ্রিকার জনগণ প্রকৃতপক্ষে এ সম্পর্ক থেকে কতটা লাভবান হচ্ছে। ধন্যবাদ।